আজকে আমরা বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে একটা নতুন প্রবন্ধ রচনা করে নেব। তোমাদের মধ্যে থেকে অনেকজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছো যাতে বিশ্ব উষ্ণায়নে তোমাদেরকে একটা প্রবন্ধ রচনা আমি করিয়ে দিই, কিন্তু অনেকদিন যাবত আমি চ্যানেলে কোনো ভিডিও ছাড়িনি, কারণ অষ্টমীর দিন থেকে আমি ভিডিও ছাড়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ পুজো ছিল। আর পুজোর মধ্যে সবাই অতটা ভিডিও দেখছিলও না, আমার অ্যাভারেজ ভিউটা কমে যাচ্ছিল। সেই জন্য আমি বুঝতে পারছিলাম যে সবাই পুজোর মধ্যে অ্যাক্টিভ ছিলে না, পড়াশোনা অনেকেই বন্ধ করে দিয়েছিলে, আর সেই জন্য আমি ভিডিও ছাড়াও বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমাদের দশমীর দিন একটা ট্যুর ছিল, ট্যুরে আমি চলে গিয়েছিলাম, আর সেখান থেকে আমি ফিরেছি ত্রয়োদশীর দিন। চতুর্দশীর দিন আমি টায়ার্ড ছিলাম, সেই জন্য আমি আর লক্ষ্মী পুজোও ছিল, সেই জন্য আমি আর ভিডিও ছাড়িনি। তো ফাইনালি আজকে আমি ভিডিও শ্যুট করতে বসেছি, আর আজকে বিশ্ব উষ্ণায়নে তোমাদেরকে একটা প্রবন্ধ রচনা আমি লিখিয়ে দিতে চলেছি। তার সাথে সাথে আজকে একই সাথে বেশ কিছু ইংলিশ রাইটিং তোমাদেরকে আমি দেবো, মানে স্টোরি রাইটিং আর একটা নোটিস রাইটিং আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর পাশাপাশি তোমাদেরকে আমি মাধ্যমিক সাজেশনও খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে চলেছি, কারণ 2024 সালে যারা মাধ্যমিক দেবে তারা খুব তাড়াতাড়ি এবার সাজেশন নিতে চাইছো, সেই জন্য তাদেরকে সাজেশন দিয়ে দেবো খুব তাড়াতাড়ি। আর চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে অল বাটন অন করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর সাথে সাথে তোমরা ফেসবুকের পেজটাকে ফলো করে রেখে দাও, কারণ সেখানে তোমরা মেসেজের মাধ্যমে তোমাদের অনেক বইয়ের অনেক প্রবলেম তোমরা আমাকে ছবি তুলে পাঠাতে পারবে, তো সেখানটা আমি সলভ করে দিতে পারবো। তো সেই জন্য অবশ্যই ফেসবুকে গিয়ে বাই টিউটোরিয়াল স্কিমটা আমি সার্চ করে পেজটাকে ফলো করে দাও। আর যদি সার্চ করতে না পারো তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়ার লিঙ্কে গিয়ে পেজটাকে ফলো করে দাও। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি একটা কোটেশন দিয়েছি, এখানে হয়তো তোমাদের একটুখানি বুঝতে অসুবিধা হতে পারে, কারণ আমি প্রথমে ভাবছিলাম একজনকে দিয়ে লেখাবো, যেহেতু আমার ভিডিও লিখতে অনেকটা সময় চলে যায়, সেই জন্য আমি ভাবলাম যে একজনকে দিয়ে লেখাবো, কিন্তু তারপরে ভাবলাম যে নিজেই লেখা বেটার হবে। এখানে তার হাতে লেখা যেহেতু তোমরা প্রথমবার দেখছো, তো সেই জন্য তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। জাস্ট এটা এক পাতার জন্য, আমি সেকেন্ড পাতা থেকে নিজেই লিখেছি, এই একটা পাতাও আমি অন্য একজনকে দিয়ে লিখিয়েছি। তো এখানে হচ্ছে আমি কোটেশন দিয়েছি, অবুঝ মানুষ বোঝো এখন, বিশ্বটা আজ পুড়ছে যখন। তারপরে ভূমিকাতে আমরা লিখব, শতাব্দীর সূর্য যখন মধ্য গগনে, তখন সভ্যতার সর্বনাশী খেলার ফলশ্রুতিতে মানব জীবনে ঘনিয়ে আসে বিশ্ব উষ্ণায়নের অভিশাপ। দ্রুত নগরায়ন ও শিল্পায়নের হাত ধরে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ও নির্বিচারে বৃক্ষচ্ছেদনের ফল হল পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতা। বিশ্ব প্রকৃতির ভারসাম্য বিভিন্ন হওয়ায় বর্তমান যুগে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতার এই জায়গাটা না দাঁড়িয়ে হবে না, ঠিক আছে? এইখানে একটা যা হবে, মানে এখানটা আমি আবার প্রথম থেকে পড়ে শোনাচ্ছি। শতাব্দীর সূর্য যখন মধ্য গগনে, তখন সভ্যতার সর্বনাশী খেলার ফলশ্রুতিতে মানব জীবনে ঘনিয়ে আসে বিশ্ব উষ্ণায়নের অভিশাপ। দ্রুত নগরায়ন ও শিল্পায়নের হাত ধরে প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ও নির্বিচারে বৃক্ষচ্ছেদনের ফল হল পৃথিবীর ক্রমবর্ধমান উষ্ণতা, যা বিশ্ব প্রকৃতির ভারসাম্য বিভিন্ন হওয়ায় বর্তমান যুগে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতার এই ক্রমবর্ধমান দশা বৈজ্ঞানিক ভাষায় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত। তারপর আমরা নেক্সট প্যারাতে চলে যাব। বায়ুমণ্ডলে অবস্থিত কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প প্রভৃতি গ্রিনহাউস গ্যাস প্রকৃতিতে বজায় থাকে, কিন্তু কোনোভাবে তাদের পরিমাণ বেড়ে গেলে ভূপৃষ্ঠ থেকে বিকৃত রূপে ফিরে এসে বাড়িয়ে তোলে তার উষ্ণতা। 19 শতকের মধ্যে বায়ুমণ্ডলের তাপমাত্রা গড়ে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস করে বেড়ে গেছে। তো এখানে আমাদের ভূমিকা শেষ হচ্ছে। নেক্সট পয়েন্ট করব বিশ্ব উষ্ণায়নের কারণ। বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়নের অনেকগুলো কারণ নির্দিষ্ট করেছেন। 1. বিভিন্ন জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ক্রমবৃদ্ধি ঘটছে। 2. শস্যক্ষেত্রে অতিরিক্ত সার, কীটনাশক প্রয়োগ এবং জৈবমল ও পচিত উদ্ভিদের মাত্রা বৃদ্ধির ফলে বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ বর্ধন হচ্ছে। 3 নম্বরে আছে কৃষিক্ষেত্রে নির্বিচারে নাইট্রোজেন ব্যবহারের ফলে বাতাসে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। শিল্পক্ষেত্রে দ্রাবক, এরোসল, প্লাস্টিক, ফোম ও প্রাত্যহিক জীবনে ব্যবহৃত ঠান্ডা মেশিনগুলি ব্যবহারের ফলে ক্লোরোফ্লুরোকার্বনের পরিমাণ বৃদ্ধি পায়। আর 5 নম্বরে আছে উন্নত জনজীবনের প্রসারের সঙ্গে সঙ্গে ক্রমবর্ধমান বৃক্ষচ্ছেদনের অবশ্যম্ভাবী পরিণতি হলো বিশ্ব উষ্ণায়ন। তো এই ছিল আমাদের বিশ্ব উষ্ণায়নের কারণ। এবার বিশ্ব উষ্ণায়নের প্রভাব। বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ পরিস্থিতির কারণে বরফাচ্ছাদিত পর্বত, অন্তহীন সমুদ্র, কল্লোলিত ঝর্ণা
ও নদী, হিমময় মেরুদেশ, বিস্তীর্ণ মরুরাজ্য, গভীর অরণ্য, জীবনে কলরবে মুখরিত জনপদ ক্রমে নিঃস্ব হয়ে যাচ্ছে। 1982 সালে পেরুর সমুদ্র উপকূলে সৃষ্ট এল নিনো নামক আবহাওয়ার এক জটিল প্রক্রিয়া অতিবৃষ্টি অনাবৃষ্টির সমস্যাকে ক্রমাগত জটিলতর করে তুলেছে। তারপরে নেক্সট প্যারাতে চলে আসব। সমীক্ষায় জানা গেছে উত্তর মেরুর বরফ অধ্যুষিত অঞ্চলে বরফের পরিমাণ 5.9 মিলিয়ন বর্গমিটার থেকে 1.9 বর্গমিটারে পর্যবসিত হয়েছে এবং অচিরেই তা সম্পূর্ণ অপসৃত হয়ে সমুদ্রে বিশাল জলোচ্ছ্বাস সৃষ্টি হবে বলে বিজ্ঞানীদের ধারণা। বিজ্ঞানীদের অপর অনুমান, ক্রমপ্রসারমান উষ্ণায়নের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে শুষ্ক মরুরাশিতে পূর্ণ হয়ে যাবে সমগ্র পৃথিবী। কীটপতঙ্গের বংশবৃদ্ধি ঘটবে, জলের গুণগত মান কমে গিয়ে প্রাণীদের প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, সর্বাংশ ধ্বংস হয়ে যাবে প্রকৃতি ও পৃথিবী। তারপর আছে প্রতিরোধের উপায়। 1965 সালে আমেরিকার বিজ্ঞানীদের মধ্যে প্রথম বিশ্ব উষ্ণায়নের ভয়াবহতা বিষয়ে উদ্বিগ্নতা প্রকাশ পেয়েছে। এই বিষয়ে 1979-তে জেনেভা সম্মেলন, 2007-এ অপর এক সম্মেলন আয়োজিত হয়। মানে এই বিষয়ে 1979-তে জেনেভা সম্মেলন এবং এখানে একটা এবং হবে, জেনেভা সম্মেলন এবং 2007-এ অপর এক সম্মেলন আয়োজিত হয় এই বিষয় নিয়ে। আর অনুমান করা যায় জীবাশ্ম জ্বালানির দহন কমিয়ে, অপ্রচলিত শক্তি ও জৈব সারের ব্যবহার বাড়িয়ে, পেট্রোলিয়ামের অপচয় রোধ করে এবং সর্বোপরি নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ করেও বন সৃজন ঘটিয়ে উষ্ণায়নের প্রভাব কমানো সম্ভব হবে। তাহলে কি কি করতে পারে? তোমরা যদি মনে করো যেটাকে ঢালা না লিখে পয়েন্ট করে লিখবে, তাহলে এরকম করে লিখতে পারো যে সম্মেলন আয়োজিত হয়, অনুমান করা যায় বা কি কি পদ্ধতিতে আমরা বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধ করতে পারি তা নিম্নরূপ। এরকম লিখে তোমরা 1 নম্বর দিতে পারো জীবাশ্ম জ্বালানির দহন কমাতে হবে, 2 নম্বর দিতে পারো অপ্রচলিত শক্তি ও জৈব সারের ব্যবহার বাড়াতে হবে, 3 নম্বর দিতে পারো পেট্রোলিয়ামের অপচয় রোধ করতে হবে, 4 নম্বর দিতে পারো নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ করতে হবে, 5 নম্বর দিতে পারো বেশি করে গাছ লাগাতে হবে। তো এইসব করে আমরা উষ্ণায়নের প্রভাব কমাতে পারি। তারপরে আছে মানুষের দায়িত্ব। নেক্সট পয়েন্ট, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি তথা গ্রিনহাউস এফেক্ট তৈরিতে মানুষই প্রধানতম ভূমিকায়। নির্বিচারে অরণ্য ধ্বংস করা, কাঠ এবং জীবাশ্মকে জ্বালানি হিসাবে ব্যবহার করা, সিমেন্ট শিল্পের প্রসার ইত্যাদি বাতাসে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি ঘটায়। এছাড়া সার শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর শিল্প ইত্যাদি নানা রকম গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাতাসে বাড়িয়ে তুলছে। তো এখানে আমি বলেছি যে আমরা যেটা এসি, ফ্রিজ এইসব ব্যবহার করি সেই ধরনের যন্ত্রপাতিগুলো বা সেই ধরনের জিনিসপত্রগুলো বায়ুমণ্ডলের বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলিকে বাড়িয়ে তুলছে, ক্লোরোফ্লুরোকার্বন নির্গত হচ্ছে আর বাড়িয়ে তুলছে। মানুষের উচিত বেশি করে গাছ লাগানো, ফ্রিজ বা এসি একটু কম পরিমাণে ব্যবহার করা, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করা, তবেই বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এটা হচ্ছে মানুষের দায়িত্ব। তারপরে উপসংহার, শিক্ষিত বিজ্ঞান সচেতন মানব গোষ্ঠীর সর্বাগ্রে প্রয়োজন নিজেদের মধ্যে বিশ্ব উষ্ণায়নের কুফল বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। আগামী প্রজন্মের মানুষদেরকে অবশ্যম্ভাবী ধ্বংসের অভিমুখ থেকে প্রত্যাগমন করানোর জন্য বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। তাছাড়া স্বেচ্ছাসেবী সংস্থা, ধর্মীয় গোষ্ঠী, সরকার সকলকেই সাধ্যমতো প্রয়াসী হতে হবে। প্রয়োজনে দেশের সরকার বা রাষ্ট্রপুঞ্জেরও বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের কাছে কিন্তু অন্য কোনো প্ল্যানেট বি এর অপশন নেই। এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে আমাদের পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদেরকে দ্বিতীয় কোনো প্ল্যানেটে নিয়ে চলে যাওয়া হবে এবং সেখানে আমরা পৃথিবীর মতোই স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতে পারবো। এরকম কোনো অপশন আমাদের কাছে নেই। তাই আমাদের কর্তব্য নিজেদের যে পৃথিবীটা আছে সেটাকে আমরা ভালোভাবে দূষণমুক্ত করে এবং বিশ্ব উষ্ণায়ন মুক্ত করে আমরা সেটাকে যেন ভালোভাবে বাঁচিয়ে রাখি আর নিজেরাও ভালোভাবে বাঁচার সুযোগ করে নিই। তো এই ছিল আমাদের বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনা। আশা করছি রচনাটি তোমাদের কাছে অনেকটা উপকারী হয়ে উঠবে। আর যদি রচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।